ওয়েলকাম ফ্রেন্ড। আজকে ভিডিওতে আমি পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। গত ভিডিওগুলোতে আমি প্রেজেন্ট টেন্সের সমস্ত ভাগগুলো নিয়ে আলোচনা করেছি, সমস্ত কনসেপ্ট নিয়ে। আজকে পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াসের কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং পরের ভিডিওতে তার কিছু এক্সারসাইজ যেমন আমি স্টেপ বাই স্টেপ এগোই তেমন। তো চলো দেখি পাস্ট ইনডিফিনাইট টেন্সটা কি। ইনডিফিনাইট টেন্স আমি আগেও বলেছি যেটা অনির্দিষ্ট, যেটা ইনডিফিনাইট, তাই না? তো প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে যে নিয়মগুলো হয়েছে পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রেও ঠিক সেই নিয়মগুলোই হয়, সে কথা আমি বলবো না। কিন্তু পাস্ট মানে হচ্ছে অতীত, যেটা আগে হয়ে গেছে, এটা সবাই জানো, ছোটোবেলা থেকে আমরা সেটাই শিখে এসেছি। তো চলো দেখি কি কি বলছে। দিস টেন্স এক্সপ্রেসেস এ হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট অর এ সিঙ্গেল অ্যাকশন ইন দ্য পাস্ট। এই টেন্সটা একটা অতীতের একটা হ্যাবিচুয়াল অ্যাকশন এবং একটা কিংবা একটা সিঙ্গেল অ্যাকশনকে ডিনোট করে, মানে অতীতের কোনো অভ্যাস বা অতীতের কোনো ঘটনা যেটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানে যে মুহূর্তে বলা হচ্ছে তার আগে ঘটেছে এবং সেই সময়টা উল্লেখ করা আছে কখন ঘটেছে, তখন বোঝায় পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, তো এর সিনট্যাক্স কোনগুলো হয়? অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, তোমরা জানো। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস MV2 অর্থাৎ মেন ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম এবং তারপরে অবজেক্ট। প্রত্যেক সেন্টেন্সেরই ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারের মানে যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স সেগুলোর সিনট্যাক্স কেমন হয়? SVO। এটা হচ্ছে ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচারের মূল ভিত্তি, ঠিক আছে? SVO ফর্ম। তো এখানেও পাস্ট প্রেজেন্টেও সেটার কোনো অন্যথা হয়নি, এখানেও হবে না। তো এখানে জাস্ট ভার্বটা হবে পাস্ট ফর্ম, এবং সেটা দেখে আমরা আইডেন্টিফাই করব যে এটা পাস্ট টেন্সে আছে। ওকে, তো সাবজেক্ট MV2 অর্থাৎ পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ কি? আই রোড দ্য লেটার। এখানে সাবজেক্ট কোনটা? আই। মেন ভার্বের পাস্ট ফর্ম মানে রাইট, তার পাস্ট ফর্ম হচ্ছে রোড এবং অবজেক্ট হচ্ছে দ্য লেটার, ঠিক আছে? অর্থাৎ আমি চিঠিটা লিখেছিলাম। এবার নেগেটিভটা দেখো। নেগেটিভ মানে হচ্ছে নাবাচকের ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট তারপরে কিন্তু ডিড কথাটা বসে। ডু এর পাস্ট ফর্ম ডিড, ডু, ডিড, ডান, তিনটে ফর্ম ডু ভার্বের। তো এখানে সেকেন্ড ফর্মটা বসে, তার কারণ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে? এবং তারপরে নট বসে এবং তারপরে কিন্তু প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে, মেন ভার্ব MV1, অর্থাৎ তখন কিন্তু আর MV2 হয় না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু আমি প্রথমে ডিড বসিয়ে দিয়েছি সেই জন্য আমি আর রোট করব না কিন্তু, এবং এটাই করতে হবে, এটাই নিয়ম। এবং তারপরে অবজেক্টটা, অর্থাৎ আই ডিড নট রাইট দ্য লেটার, আমি চিঠিটা লিখেছিলাম না। এবার ইন্টারোগেটিভ দেখে নিই। ইন্টারোগেটিভ তোমরা জানো, আমি দুটোই আলোচনা করি, একটা হচ্ছে ইয়েস নো টাইপ আর একটা হচ্ছে WH টাইপ। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, সেখানে যে প্রশ্নগুলোর উত্তর হয় হ্যাঁ অথবা না হয় সেগুলোকে বলা হয় ইয়েস নো টাইপ কোশ্চেন। তো এখানে দুরকমই হতে পারে, ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব মানে MV1, তারপরে অবজেক্ট এবং শেষে একটা কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটার দ্বারাই বোঝা যায় যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো শুধুমাত্র ইন্টারোগেটিভ করার জন্য যে সাবজেক্টের পরে যেটা ডিড হচ্ছিল সেটা না হয়ে সাবজেক্টের আগে হবে, ঠিক আছে? এটা অ্যাসারেটিভ সেন্টেন্স নয়, এটা SVO না হয়ে VSO ফর্ম হয়, তাই না? ভার্ব সাবজেক্ট অবজেক্ট। ওকে, তাহলে ডিড সাবজেক্ট নট প্লাস MV1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে। উদাহরণটা দেখো, ডিড আই নট রাইট দ্য লেটার, আমি কি চিঠিটা লিখেছিলাম না? এটার উত্তর কী হতে পারে? হয় হ্যাঁ অথবা না। আবার আমি যদি প্রশ্নটা করি, ডিড আই রাইট দ্য লেটার, আমি কি চিঠিটা লিখেছিলাম? এটাও তো তাই না? এটাও তো ইয়েস নো টাইপ কোশ্চেন। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র নটটা হলো না, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। ডিড, তারপরে সাবজেক্ট আই,
তারপরে MV1 রাইট, তারপরে অবজেক্ট দ্য লেটার। তাহলে দুটোই হতে পারে ইয়েস নো টাইপের ক্ষেত্রে, এবং দুটোর ক্ষেত্রেই একই অ্যান্সার। আমি চিঠিটা কি লিখেছিলাম কিংবা আমি চিঠিটা কি লিখেছিলাম না, দুটোর ক্ষেত্রেই অ্যান্সার কি হতে পারে, হয় ইয়েস অর নো। এর বাইরে কি কিছু হতে পারে না, এর বাইরে কিছু হতে পারে না। সেই জন্য এটা হচ্ছে ইন্টারোগেটিভ ইয়েস নো টাইপ। ওকে, তারপরে ইন্টারোগেটিভ WH টাইপ কেমন হয়? WH টাইপ তোমরা জানো, WH টাইপ বলতে যেখানে বোঝায় যে প্রথমে WH ওয়ার্ডস দিয়ে একটা কোশ্চেন শুরু হয় এবং সেখানকার সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু কোনো সময় ইয়েস বা নো হয় না, কোনো একটা উত্তর হয়। তো এক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্রথমে WH ওয়ার্ডস, তারপরে অবশ্যই ডিডটা কেন বসছে? ডিডটা বসছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের জন্য। তারপরে সাবজেক্ট, তারপরে MV1 মানে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। ওকে, একই রকম, মানে ইন্টারোগেটিভ ইয়েস নো টাইপের একই রকম, কিন্তু জাস্ট শুধু প্রথমে WH ওয়ার্ডটা বসবে। যেমন WH ওয়ার্ডস কোনগুলো? হু, হুইচ, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, এগুলো, তাই না? তো হোয়াট, প্রথমটা দেখো এক্সাম্পল, হোয়াট ডিড আই রাইট? আমি কি লিখেছিলাম, আমি কি লিখেছিলাম, অ্যান্সার কি? মানে এই আগের উদাহরণগুলো সাপেক্ষে যদি আমরা বলি আমি চিঠি লিখেছিলাম, এটাই অ্যান্সার। তাহলে এখানে কিন্তু ইয়েস বা নো হচ্ছে না, সেই জন্য এটা কিন্তু ইন্টারোগেটিভ ইয়েস নো টাইপ নয়, এটা হচ্ছে ইন্টারোগেটিভ WH টাইপ। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে WH ওয়ার্ডস হবে, তারপরে ডিড হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপরে অবজেক্ট হতেও পারে না হতেও পারে। দেখো প্রথম সেন্টেন্সটায় অবজেক্ট নেই, তাই না? অর্থাৎ অবজেক্টের উত্তর, বা এটাকে অবজেক্ট না বলে আমরা রেস্ট ওয়ার্ড বলতে পারি, বাকি শব্দ বলতে পারি। পরেরটা দেখো, হোয়াই ডিড শি কাম টু সি মি লাস্ট নাইট? সে কেন আমাকে গত রাতে দেখতে এসেছিল? সে কেন আমাকে গত রাতে দেখতে এসেছিল? তাহলে WH ওয়ার্ডস এখানে হোয়াই, তারপরে হচ্ছে ডিড বসেছে, তারপরে সাবজেক্ট এখানে শি, তারপরে হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব কাম টু সি মি লাস্ট নাইট। এটা হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ড, মানে কখন সেই সময়টাকে বোঝাচ্ছে যে যখন এসেছিল। তো কোশ্চেনটা হচ্ছে সে আমাকে গত রাতে কেন দেখতে এসেছিল। ওকে, তাহলে সময়টা কিন্তু সেই লাস্ট নাইট, সেই জন্যই পাস্ট বোঝাচ্ছে, তাই না? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, ঠিক আছে, চলো কিছু কনসেপ্ট আমি দেখে নিই। কনসেপ্ট আমি বললাম, তবুও আমি কিছু সাজিয়েছি, সেই অনুযায়ী কিছু বলি। রুল 1 কি বলছে? দিস টেন্স ইজ ইউজ টু ডিনোট এ পাস্ট হ্যাবিট। এ পাস্ট হ্যাবিট একটা অতীতের অভ্যাসকে ডিনোট করে। ঠিক আছে, সেটা অ্যাফার্মেটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে। যেমন দে নেভার ড্র্যাঙ্ক ওয়াইন, তারা কখনো ওয়াইন পান মানে মদ্যপান করতো না। ঠিক আছে, দে নেভার ড্র্যাঙ্ক ওয়াইন। হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, সে সর্বদা একটা ছাতা বহন করতো। এখানে হি অলওয়েজ ক্যারিজ অ্যান আমব্রেলাও করা যায়, কিন্তু এখানে ক্যারিড আছে যখন, তখন আমরা বুঝতে পারবো যে সেটা পাস্ট ইনডিফিনাইট, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, তারপরে দেখো, আই ইউজ টু গো টু দিল্লি বাই ট্রেন। এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে ইউজ গো, তার আগে ইউজ টু বসেছে। এই ইউজ টু হচ্ছে একটা মোডাল অক্সিলারিস, এবং ইউজ টু বোঝায় যে একটা অভ্যাসের ক্ষেত্রে। আমি সাধারণত দিল্লি ট্রেনেতেই যেতাম, সেটাই বলছে, সেই অভ্যাসটা, মানে ট্রেনে ছাড়া অন্য কিছুতে যেত না, আমি ট্রেনে যেতেই অভ্যস্ত ছিলাম, সেটাই বলছে। ওকে, শি উড গো দেয়ার ডেলি, সে সেখানে প্রতিদিন যেত, সে সেখানে প্রতিদিন যেত। ঠিক আছে, অকেশনালি আই ওয়েন্ট টু দ্যাট হাউস, কখনো কখনো, অকেশনালি মানে কখনো কখনো, মানে কোনো অকেশন অনুযায়ী, তোমরা জানো এইটা সব সময় কথাতে ব্যবহৃত হয় অকেশনালি। তো অকেশনালি আই ওয়েন্ট টু দ্যাট হাউস, আমি কখনো কখনো কোনো অকেশন অনুযায়ী সেই বাড়িতে যেতাম। তাহলে এটা সমস্তগুলো একটা পাস্ট হ্যাবিটকে ডিনোট করছে, একটা পাস্ট হ্যাবিটকে ডিনোট করছে। কেমন? দে নেভার ড্র্যাঙ্ক ওয়াইন, তারা কখনো মদ্যপান করতো না। হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, সে সর্বদা একটা ছাতা বহন করতো। আই ইউজ টু গো টু দিল্লি বাই ট্রেন, আমি দিল্লি ট্রেনে যেতাম। শি উড গো দেয়ার ডেলি, সে সেখানে প্রতিদিন যেত।
অকেশনালি আই ওয়েন্ট টু দ্যাট হাউস। এখানে ইউজ টু আর উড এগুলো হচ্ছে মোডাল অক্সিলারিজ। আমি পরের ভিডিওতে যখন মোডাল অক্সিলারিজ বলবো তখন এগুলোর সম্পর্কে, এগুলোর কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব। যারা আমার কাছে পড়ো তারা মোডাল অক্সিলারিজের ক্লাস যারা করেছো তোমরা জানো এর কনসেপ্ট কী কী। ওকে, দিস টেন্স ইজ অলওয়েজ রুল টু সেকেন্ড নিয়মটা কী বলছে দেখি। দিস টেন্স ইজ অলসো ইউজড ফর এ সিঙ্গেল অ্যাক্ট কমপ্লিটেড ইন দ্য পাস্ট। একটা সিঙ্গেল ঘটনা যে অ্যাকশানটা অতীতে সম্পন্ন হয়েছে সেরকম একটা ঘটনা কে ডিনোট করে। আর কি বোঝায়, ডেফিনাইট পয়েন্ট অফ টাইম ইন দ্য পাস্ট ইজ ডিনোটেড হেয়ার। অতীতের যে সময়ে ঘটনাটা ঘটেছে সেই সময়টা কিন্তু উল্লেখ যদি থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডিফিনাইটের মধ্যে গোলমাল গুলিয়ে যেতে পারে আইডেন্টিফাই করার ক্ষেত্রে, এবং পরীক্ষায় সেই গুলিয়ে যাওয়া বিষয়গুলো সেই কনসেপ্টগুলো থেকেই বেশি করে আসে। তো এই জায়গাটা কিন্তু ক্লিয়ারলি থাকতে হবে। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কনসেপ্ট যখন আলোচনা করেছি তখন এই বিষয়টা কিন্তু আমি বলেছি। যেমন দেখো, উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে। আই মেট ইয়োর ফ্রেন্ড ইয়েস্টারডে। আমি তোমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি বা আমাদের দেখা হয়েছে কখন, গতকাল। নট আই হ্যাভ মেট ইয়োর ফ্রেন্ড ইয়েস্টারডে। যেহেতু এখানে ইয়েস্টারডে গতকাল এটা উল্লেখ করা আছে, মানে ডেফিনিট পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময়টা উল্লেখ করা আছে, সেই জন্য কিন্তু আই হ্যাভ মেট ইয়োর ফ্রেন্ড এটা হবে না। যখন অতীতের সময়টা উল্লেখ করা থাকবে তখন মনে রাখতেই হবে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটা এরর কারেকশানের ক্ষেত্রেও দিতে পারে, যদি দিয়ে দেয় যে এই সেন্টেন্সটাই দিয়ে দিল যে আই হ্যাভ মেট ইয়োর ফ্রেন্ড ইয়েস্টারডে, বাংলাটা এরকম মানে দাঁড়ায় যে আমি তোমার বন্ধুর সাথে গতকাল দেখা করেছি। তো তখন মনে হচ্ছে যে কোনো এরর হবে না, কিন্তু না, পাস্ট ইনডিফিনাইটের কনসেপ্টটা কি, যখন নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম উল্লেখ করা থাকে তখন কিন্তু অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়। ঠিক আছে, পরের উদাহরণটা দেখো। শি বট এ কার 2 years ago। 2 বছর আগে সে একটা গাড়ি কিনেছে। 2 বছর আগে সে একটা গাড়ি কিনেছিল, সরি। নট শি হ্যাজ বট এ কার 2 years ago। 2 বছর আগে সে একটা গাড়ি কিনেছে, এটার ক্ষেত্রে যদি আমরা বাংলাতে আসি তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যায় এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে হবে না। কেন হবে না? কারণ 2 years ago এই যে ডেফিনিট পয়েন্ট অফ টাইম এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, সেই জন্য এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। ঠিক আছে, পরেরটাও তাই একই রকম। আই রিসিভ দিস লেটার ইয়েস্টারডে। আমি গতকাল চিঠিটা পেয়েছিলাম। হবে না কোনটা? আই হ্যাভ রিসিভ দিস লেটার ইয়েস্টারডে। কেন হবে না? যেহেতু এখানে ইয়েস্টারডে কথাটা উল্লেখ করা আছে। যদি ইয়েস্টারডে না থাকতো তবে কিন্তু হতো, মানে এখানে যদি ডেফিনিট পয়েন্ট অফ টাইম সবগুলোর ক্ষেত্রেই যদি উল্লেখ করা না থাকতো তবে কিন্তু এখানে কোনো ভুল ছিল না। আই মেট ইউর ফ্রেন্ড, আই হ্যাভ মেট ইউর ফ্রেন্ড, শি হ্যাজ বট এ কার, আই হ্যাভ রিসিভড দিস লেটার, এগুলো কোনো ক্ষেত্রেই ভুল ছিল না। কিন্তু এগুলো কেন পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে গেল আমি আবারও বলছি, তার কারণ হচ্ছে এখানে ডেফিনাইট পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময়, অতীতের সময় সেটা কিন্তু উল্লেখ করা আছে, সেই জন্য এখানে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। ঠিক আছে, এবার চলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখে নিই। কন্টিনিউয়াস মানে তোমরা জানো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করার সময় আমি বলে দিয়েছি, কন্টিনিউয়াস মানে দ্য অ্যাকশন ইজ স্টিল কন্টিনিউইং, এরকম বোঝায়, মানে কোনো একটা কাজের প্রবাহমানতা বা গতিশীলতা এটা ডিনোট করে, তাই না? তো যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস, সেই অ্যাকশানটা অতীতে চলছিল এরকম একটা ঘটনাকে বা এরকম একটা অ্যাকশানকে ডিনোট করবে, যে অতীতে সেই মানে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ের কথা, সেই সময়ে কাজটা হচ্ছিল, বাট যখন বক্তা কথাটা বলছে সেই সময় কিন্তু কাজটা হচ্ছে না, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর সিনট্যাক্সগুলো কি? কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তোমরা জানো সব সময় মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেখানে যেখানে কন্টিনিউয়াস টেন্স ইউজ হয় সেখানে কিন্তু এই এমভি আইএনজি এটা কিন্তু ব্যবহার করা হয়, এবং এটার
ব্যবহার দেখেই আমরা বুঝি যে সেটা কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট না পাস্ট কেমন করে বুঝবো? তো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সিনট্যাক্সটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ অর ওয়্যার, সেটা সাবজেক্ট অনুযায়ী হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে ওয়াজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে ওয়্যার, তারপরে মেন ভার্বের শেষে আইএনজি এবং তারপরে অবজেক্ট। ওকে, তো এখানে আমরা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখেছি অ্যাম অর ইজ আর এই তিনটে বিভার্বের মধ্যে যে কোনো একটা হয়, এখানে তাদেরই পাস্ট ফর্ম যেটা ওয়াজ অর ওয়্যার, তার দুটোর মধ্যে যে কোনো একটা হবে, সেটা সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা হবে। ঠিক আছে, এখানে উদাহরণ কোনটা দিয়েছি, এখানে উদাহরণ শি ওয়াজ রিডিং হ্যামলেট, সে হ্যামলেট পড়ছিল। হ্যামলেট শেক্সপিয়ারের লেখা একটা ট্র্যাজেডি, একটা নাটক, বিখ্যাত নাটক, পৃথিবী বিখ্যাত। তো সেটা পড়ার কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ সে কোনো একটা সময়ে হ্যামলেট পড়ছিল, সেই পড়ার সময়ের কথা এখানে ডিনোট করছে। ওকে, তো এখানে সাবজেক্ট শি, তারপরে শি এর জন্য ওয়াজ বসেছে, তারপরে মেন ভার্ব রিড, তার শেষে আইএনজি যোগ হয়েছে এবং তারপরে অবজেক্ট। ওকে, তারপরে নেগেটিভ বা নাবাচক বাক্য বা নেতিবাচক বাক্য যেটা, সেটার ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস তারপরে নট কথাটা বসে যেহেতু নেগেটিভ, তারপরে এমভি প্লাস আইএনজি মানে মেন ভার্বের শেষে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। তো শি ওয়াজ নট রিডিং হ্যামলেট, সে হ্যামলেট পড়ছিল না। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আবারও সেই দুরকম, একটা হচ্ছে ইয়েস নো টাইপ আর একটা হচ্ছে ডব্লিউএইচ টাইপ। তো প্রথমে আমি ইয়েস নো টাইপের কথাটা বলি। তোমরা জানো ইয়েস নো টাইপ কোশ্চেন মানে হচ্ছে তার উত্তর হয় হ্যাঁ অথবা না, এই দুটোর মধ্যে একটা হয়। আমি এর আগেও সব টেন্স আলোচনা করার সময় এই কনসেপ্টগুলো বলেছি। তো এক্ষেত্রে কি হয়, সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার না বসে সাবজেক্টের আগে ওয়াজ ওয়্যার বসবে। ঠিক আছে, যে ওয়াজ ওয়্যারটা তোমরা অ্যাফার্মেটিভে বা নেগেটিভে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে পরে বসাচ্ছিলে সেটা আগে বসে যাবে। এবার সাবজেক্ট অনুযায়ী কিন্তু সেটা বসবে, সাবজেক্ট অনুযায়ী যেখানে সাবজেক্ট সিঙ্গুলার হলে তার আগে ওয়াজ বসবে, যদি সাবজেক্টটা প্লুরাল হয় তবে তার আগে ওয়্যার বসবে। এটা নিয়ে কোনো দ্বিধা থাকার কথা নয়। তো এখানে উদাহরণটা কি আছে, ওয়াজ শি রিডিং হ্যামলেট, সে কি হ্যামলেট পড়ছিল। তো এখানে ওয়াজ বসেছে, কেন বসেছে, সাবজেক্ট যেহেতু শি সিঙ্গুলার সেই জন্য। তারপরে এমভি প্লাস আইএনজি মানে মেন ভার্বের শেষে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট, এখানে কোনটা, হ্যামলেট। ওকে, এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে কোশ্চেন মার্ক খুব ইম্পর্টেন্ট, কারণ এটার দ্বারাই বোঝা যায় যে সেটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ ডব্লিউএইচ টাইপ কি হয়, একই রকম। আমরা ইন্টারোগেটিভ ইয়েস নো টাইপের ক্ষেত্রে যেমন ফর্ম ইউজ করেছি, ঠিক তার আগে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা আমরা বসিয়ে দেবো। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াট সব কিছুই হতে পারে। এবং তারপরে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটা বসানোর পরে তারপরে ওয়াজ অর ওয়্যার, তারপরে সাবজেক্ট, তারপরে এমভি প্লাস আইএনজি মানে মেন ভার্বের সাথে আইএনজি, তারপরে হচ্ছে এক্সট্রা ওয়ার্ড। এখানে অবজেক্ট এটা আমি লিখিনি, বা রেস্ট অফ ওয়ার্ড, এটা অবজেক্ট বলা যাচ্ছে না কারণ উত্তরটাই হচ্ছে অবজেক্ট হয়ে যায়, তাই না। তো হোয়াট ওয়াজ শি রিডিং, সে কি পড়ছিল, হোয়াট বসেছে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে শি এর জন্য ওয়াজ বসেছে, তারপরে সাবজেক্ট শি, তারপরে হচ্ছে মেন ভার্ব রিড, তার সাথে আইএনজি। এখানে কোনো এক্সট্রা ওয়ার্ড ইউজ হয়নি। পরের উদাহরণটা দেখো, আমি সেই জন্যই দুটো উদাহরণ দিয়েছি এখানে। হু ওয়াজ গোয়িং উইথ সৈকত, সৈকতের সাথে কে যাচ্ছিল, হু ওয়াজ গোয়িং উইথ সৈকত, সৈকতের সাথে কে যাচ্ছিল। তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হু ইউজ হয়েছে, তারপরে সৈকত মানে যেখানে এটা উত্তর মানে কোনো একটা সিঙ্গুলার পার্সনকে বোঝাচ্ছে, সেই জন্য তার জন্য ওয়াজ বসেছে, তারপরে এমভি আইএনজি অর্থাৎ মেন ভার্বের শেষে আইএনজি বসেছে, এবং উইথ সৈকতটা এখানে এক্সট্রা ওয়ার্ড। তো হু ওয়াজ গোয়িং উইথ সৈকত, তো সাবজেক্ট ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস এমভি প্লাস আইএনজি প্লাস এক্সট্রা ওয়ার্ড, এখানে পুরোটাই ফরমেশনে ইউজ হয়েছে। ঠিক আছে, তাহলে চলে গেল প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সমস্ত ফরমেশন। এবার কিছু রুলস আমরা দেখি, যেমন করে আমি প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আমি কিছু কিছু নিয়মে ভাগ করে দিই। দেখো, রুল 1, দিস টেন্স ইজ চিফলি ইউজড ফর পাস্ট অ্যাকশন ইন প্রোগ্রেস। এটা আমি আগেও বললাম, আবারও বলছি,
একটা পাস্ট অ্যাকশান, অতীতের কোনো একটা ঘটনা যেটা প্রোগ্রেসে ছিল, যেটা চলছিল সেই সময়, যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় চলছিল, সেই রকম টেন্সকে অ্যাকশানকে বোঝায়। যেমন ইট ওয়াজ স্টিল রেইনিং হোয়েন আই রিচ দেয়ার, আমি যখন সেখানে পৌঁছালাম তখন বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, তখন বৃষ্টি হচ্ছিল। কোন সময়ের কথা বলা হয়েছে? যে সময়ে আমি সেখানে পৌঁছেছিলাম। ঠিক আছে। শি ওয়াজ বিজি ইন প্লেয়িং পিয়ানো লাস্ট ইভিনিং, গতকাল সে পিয়ানো বাজাতে ব্যস্ত ছিল। তো যে সময়ের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে গত সন্ধ্যা, এবং সে সময় সে কী কাজে ব্যস্ত ছিল? পিয়ানো বাজাতে। তাহলে তার পিয়ানো বাজানোটা কিন্তু সেখানে প্রোগ্রেসিং ছিল, সেখানে সেই সময় চলছিল, সেই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সব ক্ষেত্রেই দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এই ফরমেশন ইউজ হয়েছে। দে ওয়্যার প্লেয়িং ফুটবল, এটা তো খুবই সহজ, তারা ফুটবল খেলছিল। ওকে, তো রুল 2 কী বলছে? ইট ইজ অলসো ইউজড ফর এ ডেফিনাইট অ্যারেঞ্জমেন্ট ফর ফিউচার ইন দ্য পাস্ট। ফর ফিউচার ইন দ্য পাস্ট, এটা আবার কীরকম? কোনো একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট, কোনো একটা নির্দিষ্ট কাজ, যেটা হয়তো যে অতীতের কথা বলা হচ্ছে সেই অতীতের সাপেক্ষে ফিউচার, যে অতীতের কথা বলা হচ্ছে সেই অতীতের সাপেক্ষে ফিউচার, কিন্তু আমরা যখন কথাটা বলছি তার সাপেক্ষে পাস্ট, তার সাপেক্ষে অতীত। আমি আবারও বলছি, এ ডেফিনাইট অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট কাজ যেটা ফর ফিউচার ইন দ্য পাস্ট, মানে যে সময়ের কথা বলা হচ্ছে, যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ের সাপেক্ষে সেটা হচ্ছে ফিউচার, মানে সেই সময় হয়নি, পরে হবে, এরকম কথা বলছে। কিন্তু আমি যখন কথাটা বলছি সেই সময়ের সাপেক্ষে কিন্তু দুটো ঘটনাই পাস্ট, দুটো ঘটনাই অতীত। ওকে, যেমন শি ওয়াজ লিভিং দ্যাট নাইট, সেই রাতে সে লিভ করতে যাচ্ছিল, মানে চলে যেতে চাইছিল। আই অ্যাক্সড বর্ণালী হোয়াট শি ওয়াজ রিডিং লাস্ট নাইট, আমি বর্ণালীকে জিজ্ঞেস করেছিলাম যে সে গত রাত্রে কী পড়ছিল, যে সে গত রাত্রে কী পড়ছিল। ঠিক আছে, তাহলে দেখো আমি বর্ণালীকে জিজ্ঞেস করেছিলাম যে সে গত রাতে কী পড়ছিল। তো বর্ণালী পড়াটা কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তার সাপেক্ষে ফিউচার, তাই না? কিন্তু আমি যখন বলছি কথাটা তার সাপেক্ষে কিন্তু দুটোই পাস্ট, অর্থাৎ আমার আস্ক করাটাও আবার বর্ণালীর বই পড়াটাও দুটোই কিন্তু পাস্ট। ওকে, তারপরের উদাহরণটা দেখো, হোয়ার ওয়ার দে গোয়িং দেন, তারা তখন কোথায় যাচ্ছিল, তারা তখন কোথায় যাচ্ছিল। বোঝা গেল? এতে কোনো মানে দ্বিধা থাকার কথা নয়। পরের উদাহরণ দেখো, অর্ক ওয়াজ স্টাডিং ভেরি হার্ড দ্যাট ইয়ার টু পাস দ্যাট এক্সাম, অর্ক ওই পরীক্ষাটা পাশ করার জন্য সেই বছর খুব হার্ড স্টাডি করেছিল, খুব ভালো বা খুব বেশি পড়াশুনো করেছিল। অর্থাৎ আমি যে মুহূর্তে কথাটা বলছি সেই মুহূর্তের সাপেক্ষে অর্কর পড়াটা কিন্তু অতীত। কেন অতীত? কারণ সেটা হচ্ছে দ্যাট ইয়ারের কথা, মানে গত সেই বছর, একটা অতীতের একটা বছরের কথা বলছে, কিন্তু সেই বছরে সে যে পড়ছিল এক্সাম পাস করার জন্য বা এক্সাম ক্র্যাক করার জন্য, সেটা কিন্তু স্টিল প্রগ্রেসিং ছিল সেই সময়ের সাপেক্ষে, তাই না? তো বোঝা গেল। আর কি বলছে, অ্যাজ মেনশন ইন দ্য কেস অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সার্টেন ভার্বস ডু নট অ্যাডমিট অফ প্রোগ্রেসিভ অ্যাকশন। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আগেও অনেকগুলো ভার্বের উদাহরণ দিয়ে বলেছি, সেই ভিডিওতে তোমরা দেখে নেবে যদি ভুলে যাও, যে কিছু কিছু টেন্সে কিছু কিছু ভার্বের কোনো আইএনজি ফর্ম হয় না, যেমন হিয়ার, ফিল, হোপ, এই কিছু ভার্বের ক্ষেত্রে কিন্তু আইএনজি ফর্ম হয় না, অর্থাৎ এগুলোর কন্টিনিউয়াস ফর্ম হয় না। এটা কিন্তু সেই নিয়মটা কিন্তু এখানেও লাগু হবে, অর্থাৎ সেই নিয়ম অনুযায়ী এখানে কিন্তু ভার্বের সেই আইএনজি ফর্মটা ইউজ হবে না, অর্থাৎ তারা পাস্ট কন্টিনিউয়াস না হয়ে পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে। যেমন দেখো, আই ওয়ান্টেড টু শো ইউ সামথিং, আমি তোমাকে কিছু দেখাতে চেয়েছিলাম। এখানে ওয়ান্ট ভার্বটার আইএনজি ফরমেশন হয় না, আইএনজি ফরমেশন হচ্ছে রং ইউজ। ঠিক আছে,
সেই জন্য এখানে কিন্তু আই ওয়াজ ওয়ান্টিং, আমি তোমাকে দেখাতে চাইছিলাম। দেখো বাংলা মানে করলে আপাত মানে করলে কিন্তু সেই ওটাই দাঁড়াচ্ছে যে আমি চাইছিলাম, তার মানে তো সেই চাওয়াটা তখন প্রোগ্রেসিং ছিল। তাহলে আমি তো এখানে আই ওয়াজ ওয়ান্টিং টু শো ইউ সামথিং করতেই পারতাম, কিন্তু আমি এটা করব না, এটা ভুল। কারণ কিছু কিছু সার্টেন ভার্ব আছে, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের আলোচনা করার সময় বলেছি, সেই ভার্বগুলোর সাথে আইএনজি ফর্মেশন হয় না, তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে যাচ্ছিলো, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে। তো কী হলো, আই ওয়ান্টেড টু শো ইউ সামথিং, এটাই হবে। হবে না কোনটা, আই ওয়াজ ওয়ান্টিং টু শো ইউ সামথিং, এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো এই গেল। পরের ভিডিওতে কিছু এক্সারসাইজ নিয়ে আমরা আলোচনা করব, যেমন পরীক্ষাতে এসেছে এই কনসেপ্টগুলোর উপর বেস। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, কোথায় কোনো অসুবিধা হচ্ছে, আর আমাকে সেগুলো কমেন্ট করবে বা আমাকে জানাবে, যে করেই হোক আমি তোমাদের জন্য সবসময় খাটতে রাজি আছি। ওকে, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো।